বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাবের বইসমূহ অধ্যায় 2 নগদ প্রদান জাবেদা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় নগদ প্রদান জাবেদা। বন্ধুরা, নগদ প্রদান জাবেদা আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা প্রাথমিকভাবে এখনো যারা নগদ প্রদান জাবেদা সঠিকভাবে বোঝো না, অবশ্যই বিষয়গুলি আমার সাথে নোট করে নাও। আরেকটি কথা, আমার এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে বরিশাল বোর্ড 2022 এখানে একটি অঙ্ক এসছে নগদ প্রদান জাবেদা। এই অঙ্কটি তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। দেখো, পূর্বের ক্লাসে আলোচনা করা আছে এই নগদ প্রদান জাবেদায় কি আসবে আর কি আসবে না। আমি আজকে আবারও তোমাদের সাথে আরো একটু আলোচনা করে দিই। নগদ প্রদান জাবেদা কি? যে প্রাথমিক হিসাবের বইতে নগদ প্রদান ও চেকে প্রদান, নগদ প্রদান ও চেকে প্রদান তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করা হয়, সেটি হচ্ছে নগদ প্রদান জাবেদা। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের পর নগদ আন্তঃপ্রবাহের অর্থাৎ লেনদেন কত সেটি জানার জন্য যে হিসাবটি প্রস্তুত করা হয় সেটি হচ্ছে নগদ প্রদান জাবেদা। এই নগদ প্রদান জাবেদায় দেখো কিছু বৈশিষ্ট্য আছে, সেটি কি? নগদ ও চেকে পণ্য ক্রয় হইতে হবে তোমার, যদি নগদ প্রদান জাবেদা হইতে হয়। অর্থাৎ সেই লেনদেনটি অবশ্যই নগদে হতে হবে অথবা চেকে হতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানেই বলে রাখি তোমার, এইখানে একটি ছক আছে, সেটি হচ্ছে নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা করতে হলে একটা ছক করতেই হবে। তো এই ছকের মধ্যে কিন্তু তোমার একটি চেক নাম্বারের একটা ঘর রাখতে হবে। কি ঘর রাখতে হবে? চেক নাম্বারের একটা ঘর। তো নগদ ও চেকে পণ্য ক্রয় হইতে হবে। আমি এখানে আগেই অগ্রিম একটু বলে রাখলাম কি, এর ছকের মধ্যে চেক নাম্বার থাকতে হবে, তাই না? এরপরে কি বলছে? প্রদেয় হিসাব বা প্রদেয় বিল। অর্থাৎ আমরা বলেছিলাম কি, এই দেনাদার আর পাওনাদার জিনিসটাই আমরা কিন্তু অনেকেই বুঝি না। আমরা যাদের কাছে পাবো সে কি, আর যে আমাদের কাছে পাবে সে কি? আমরা যাদের কাছে পাবো সে হচ্ছে দেনাদার, যে আমাদের কাছে পাবে সে হচ্ছে পাওনাদার। তো পাওনাদারকে টাকা যদি পরিশোধ করে দিই, নিশ্চয়ই সেখানে আমরা কি লিখি? প্রদেয় হিসাব ডেবিট। আর যদি কোনো বিলের স্বীকৃতি দিই, সেটা যদি সেই বিলটা যদি পেইড করে দিই, তাহলে প্রদেয় বিল হিসাব হয় তখন, তাই না? তো প্রদেয় বিল হিসাব আমাদের ডেবিট লিখতে হয় তখন, আর নগদ হিসাব ক্রেডিট লিখতে হয়। এরপরে দেখো, এখানে বেশ কিছু খরচ আছে যেগুলো নগদে পেইড করা হয়, নগদে প্রদান করা হয়। সেটা কি? বেতন, ভাড়া, মজুরি ইত্যাদি। বেতন, ভাড়া, মজুরি ইত্যাদি যদি তুমি নগদে প্রদান করো, অর্থাৎ নগদ প্রদান যে কোনো কিছু লেনদেন এখানে আসবে, ব্যবসায় সংশ্লিষ্ট। এরপরে দেখো, মালিক কর্তৃক উত্তোলন। আচ্ছা, মালিক কারবার থেকে নগদ টাকা উত্তোলন করে নিয়ে যেতে পারে না? এখানে কিন্তু নগদের কথা বলছে, কিন্তু বারবার করে বলি নগদ। তো নগদ টাকা উত্তোলন করে নিয়ে গেলে কি হয়? তোমার বিষয়টা কি হয়? নগদান হিসাব কি হয়? ক্রেডিট হয়ে যায় না? উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তারপরে নগদ টাকা চলে যাচ্ছে। ওকে। ঋণের সুদ, তুমি যদি কারো কাছ থেকে কর্জ নাও, কর্জ যদি পরিশোধ করে দাও, তাহলে কি তোমার নগদ টাকা চলে যায় না? তো তখন কি হয়? ওই কর্জ হিসাবটা ডেবিট হয়ে যায়, সম্পদ হয়ে যায় তখন, আর নগদান হিসাব ক্রেডিট। ওকে, ফাইন। আজকে দেখো, আমি যে অঙ্কটি আলোচনা করবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2022। তার আগে তোমাদের সাথে শকটির সম্পর্কে একটু আলোচনা করি, শকটির সঙ্গে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। দেখো, আমি এখানে লিখবো প্রথমে কি, মনে করো বরিশাল বোর্ড অঙ্কটাই করছি। তো বরিশাল বোর্ডে এখানে আছে কি, প্রিয়ন্তি ট্রেডার্স। তোমার অঙ্কের শুরুতে একটা নাম থাকে, যে কার অঙ্ক, কোন ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক, কি লেখা আছে? প্রিয়ন্তি ট্রেডার্স। আমি কি করতেছি, আমার রিকোয়ারমেন্টে কি আছে? খ নম্বর রিকোয়ারমেন্টটা ছিল নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তো আমি লিখলাম নগদ প্রদান জাবেদা। ওকে, ফাইন। এরপর দেখো, তারিখ, এটা তোমাদের লিখতেই হয়। আর
যদি কোনো লেনদেন আমরা চেকে পেইড করি, চেকে প্রদান করি, তাহলে একটা চেক নাম্বার থাকতে হয় না? তো সেই চেক নম্বরের একটা ঘর রাখতে হবে এখানে। কোনো কিছু চাপ না নিয়ে সঠিকভাবে একটু চিন্তা করো এবং বিষয়গুলো নোট করো, তোমার জন্য সহজ হয়ে যাবে। এরপরে নগদ প্রদান। আচ্ছা বন্ধুরা, নগদ প্রদান তার মানে কি, এটা কি ডেবিট না ক্রেডিট? নগদ চলে যাচ্ছে, চলে গেলে কি হয়? ক্রেডিট হয়। তো নগদ প্রদান, নগদ যদি আমাদের কি হয়, এই নগদ যদি আমাদের ক্রেডিট হয়, তাহলে হিসাব খাতে এখানে কি লিখতে হবে? তার উল্টোটা। বারবারই বলছি যে এখানে যদি নগদ হয় এখানে হবে নগদ, এখানে নগদ যদি ডেবিট হয় এখানে ক্রেডিট, এখানে যদি ক্রেডিট হয় তাহলে এখানে ডেবিট। তাহলে আমরা কি লিখলাম? ডেবিট হিসাব খাতে। এই জিনিস নিয়ে আসলে কোনো কনফিউশন থাকা আমার মনে হয় সমুচিত হবে না। দেখো খেয়াল করো, আমি বারবারই বলি কি, এখানে যদি ডেবিট হয় তা এখানে ক্রেডিট হবে হিসাব খাতটা। এটা একটু মাথায় নিলেই অঙ্কটা ক্লিয়ার, একেবারে জায়গায় ক্লিয়ার যেখানে কি লিখবো। তাহলে নগদ যেহেতু ক্রেডিট সেহেতু হিসাব করতে হবে ডেবিট। এবার নিয়ম অনুযায়ী সূত্র। আর এই অঙ্কের মধ্যে কি কি করব, অঙ্ক করেই তুমি বুঝতে পারবা যে আসলে আমার এখানে কি কি শর্ট হবে, কি কি শর্ট হবে। দেখো আমি লিখেছি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট। অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট কেন? যদি কোনো কিছু নগদে ক্রয় করো, পাওনাদারকে যদি কিছু প্রদান করে দাও, তবে পাওনাদার ডেবিট হয় না? আর কি, যদি কোনো লেনদেন নাম লেখা না যায় তখন তুমি কি লিখবা? বেতন প্রদান। তা বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো বেতনের কি এখানে কোনো ঘর নাম আছে? নাম নাই। নাম না থাকলে কি হবে? অন্যান্য হিসাবে আসবে। এরপরে তুমি যে টাকাটা আদায় আদায় করতেছো, তাই না? আদায় করতেছে না, অর্থাৎ যে আমি যাকে দিয়ে আসতেছি, আমি যাকে দিয়ে আসতেছি সে কি দিয়ে আসতেছি? সে তো পাওনাদার, তাই না? ভালো কথা, পাওনাদার। এখন এই পাওনাদার টাকাটা পাওয়ার জন্য, আমার কাছ থেকে টাকাটা পাওয়ার জন্য, অর্থাৎ কি করেছিল? প্রলোভন দেখিয়েছিল না? তখন আমার জন্য এই টাকাটা কি হচ্ছে? আয় হচ্ছে। বাট্টার কথা বলছি, বাট্টা। আমি টাকা দিয়ে আসতেছি ওই, অর্থাৎ এখানে একটা লেনদেন আছে দেখো, যেমন আবুল এন্ড সন্সের নিকট এত টাকা দেনা, মানে আমার কাছে পাবে 3% বাট্টা বাদে প্রদান করা হবে। এখন আবুল এন্ড সন্স আমাকে লোভ দিয়েছে, তুমি 10,000 টাকা যদি দাও এখানে 3% বাট্টা দিব তোমাকে, মানে 3% ছাড়িয়ে দেবো তোমাকে। 3% টাকা তোমাকে দেওয়া লাগবে না, 10,000 টাকা 300 টাকা দেওয়া লাগবে না। 300 টাকা আমার জন্য কি? আয়। এই 300 টাকা আমার জন্য আয়, এটাই বোঝাতে যাচ্ছে। এরপর দেখো কি লিখবো, তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, আর নগদান হিসাব তো ক্রেডিটই, তাই না? এই ছিল হচ্ছে তোমাদের শর্ট, এই ছিল কি শর্ট। তো তুমি যদি এখানে সহজ করে নাও, সহজ করে নিলে কি হবে দেখো, তুমি এখানে লিখে নিতে পারো যে পাআ ক্রয়, পাআ ক্রয়, পাআ ক্রয় হচ্ছে ডেবিট, আর কি নফরা ক্রেডিট। নফরা ক্রেডিট মানে কি বন্ধুরা? তুমি যদি শর্টকাট মনে রাখতে চাও, পাআ ক্রয়, পাআ ক্রয়, অর্থাৎ তুমি পাআ ক্রয় করেছো। পা, দেখো পাতে পাওনাদার, আ না লিখে আমরা কি লিখবো? অন্যান্য হিসাব আর ক্রয় হিসাব। নফরা ক্রেডিট তার মানে নগদান হিসাব ক্রেডিট, আর প্রাপ্তবাট্টা ক্রেডিট। এভাবে মনে রাখার চেষ্টা করতে পারো তোমরা। তো চলো আমরা আজকে বরিশাল বোর্ড 2022 অঙ্কটি আমি এখানে লিখে রাখছি, অর্থাৎ নগদ প্রদান জাবেদায় কি কি এন্ট্রি আসে আমার সাথে তোমরা মিলিয়ে নাও, তোমাদের যার যে বই আছে, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে বিষয়টি। এখানে আছে নভেম্বর 2 3 মাসের ভাড়া অগ্রিম 1500 টাকা। আমরা একটা করে অঙ্ক পড়বো আর একটা করে করার চেষ্টা করবো, এক 20 পড়বো, একটা ইনপুট দেওয়ার চেষ্টা করবো। আবার বলি, 3 মাসের ভাড়া অগ্রিম প্রদান, এর জাবেদা কি? এর জাবেদা কি? অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আসো, নগদ যেহেতু ক্রেডিট, তাই না? তাহলে শিরোনামটা কি আসবে? অগ্রিম ভাড়া হিসাব। আচ্ছা, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আমি লিখতেছি, তাই না? ভালো কথা। অগ্রিম ভাড়া নামে কি কোনো শিরোনাম আছে এখানে? নাই। কি লিখবো? অন্যান্য হিসাবে লিখবো। কত টাকা লিখবো? 1500 টাকা লিখবো, 1500 টাকা। আর নিশ্চয়ই টাকাটা নগদে দিয়ে দিচ্ছ, 1500 টাকা। ওকে ফাইন। এবার দেখো, আবুল এন্ড সন্সের নিকট 10,000 টাকা দেনা 3% বাট্টা প্রদান সাপেক্ষে প্রদান করা হলো।
তো 3% বারটা দেখো আমি এখানে লিখে রাখছি 10,000 গুণ 3% 300 টাকা। এই 10,000 থেকে এই 300 টাকা বাদ দিলে 9,700 টাকা হয়। তো 9,700 টাকা আমি কাকে দিচ্ছি? পাওনাদারকে দিচ্ছি, তাই না? কাকে দিচ্ছি? পাওনাদারকে দিচ্ছি। খেয়াল করো তাহলে আমার এখানে আবুল এন্ড সন্স হবে। আবুল এন্ড সন্স হিসাব। তাহলে বার্তাটা তোমার জন্য কি? আমার জন্য কি? বার্তাটা আমার জন্য আয়। প্রাপ্ত বার্তা কত আমার এখানে? 300 টাকা। বার্তার ঘরে 300 টাকা লাগে। ওকে, কত টাকা পে করতেছি? কত টাকা পে করতেছি? এই টাকা বাদে 9,700 টাকা। 9,700 টাকা টোটাল মিলে কত টাকা সে পাচ্ছে? টোটাল মিলে 10,000 টাকা সে পাচ্ছে। পাওনাদার কত টাকা পাচ্ছে? টোটাল মিলে 10,000 টাকা পাচ্ছে। তাহলে খেয়াল করে আবার বলি, আবুল অ্যান্ড সন্স এর নিকট 10,000 টাকা দেনা। এই আবুল অ্যান্ড সন্স আমার কাছে পাবে টাকাটা। তো 3% বার্তা বাদে প্রদান করা হলো। 3% বার্তা বাদে 9,700 টাকা আমরা নগদে পে করে দিয়েছি। আর হচ্ছে কি 300 টাকা আমি বার্তা পেয়েছি, এটা আমার জন্য আয়। এই জন্য এই প্রাপ্ত বার্তা ক্রেডিট। তাহলে কি হলো? পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। ফাইন। এরপর আসো 15 তারিখ, নগদে পণ্য ক্রয় 6,000 টাকা। নগদে পণ্য ক্রয়ের চাবে দেখি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভালো কথা। ক্রয় হিসাব ডেবিট কত টাকা? 6,000 টাকা। আচ্ছা, এরপরে নগদান হিসাব ক্রেডিট 6,000 টাকা। এরপর দেখো বলছে জামান এন্ড সন্স আরেকজন পাওনাদার আছে, তাদের নিকট আমাদের, অর্থাৎ সে আমাদের কাছে পাবে কত টাকা? 7,000 টাকা। 2% বার্তা বাদে পরিশোধ করা হলো। আমি এখানে লিখে রাখছি দেখো, 7,000 টাকা 2% করলে 140 টাকা হয়। এই 140 টাকা বাদে নগদে পে করা লাগতেছে কত? 6,860 টাকা। যাদের ক্যালকুলেটর আছে একটু বিয়োগটা করে দেখো। তাহলে এখানে আমরা কি লিখবো? জামান এন্ড সন্স হিসাব, তুমি লেখো হচ্ছে 6,860, এই ঘরটায় লেখো 6,860। আর এখানে আছে কত? 2% 140 টাকা। আর টোটাল টাকাটা কত দিচ্ছে পাওনাদার? কত পাচ্ছে? 7,000 টাকা। টোটাল পাচ্ছে হচ্ছে 7,000 টাকা। দেখো 28 নাম্বার এন্ট্রিটা আমার একটু বাদ পড়ে গিয়েছে। 28 না, সরি 30, বরিশাল বোর্ড। আঠাশ নাম্বার এন্ট্রিটা বাদ পড়ে গিয়েছে, একটু লিখে নাও বন্ধুরা। 28 নাম্বার আছে হচ্ছে মেয়াদ শেষে প্রদেয় নোটের 3,000 টাকা প্রদান। মেয়াদ শেষে প্রদেয় নোটের 3,000 টাকা প্রদান। 3,000 টাকা প্রদান। ওকে ফাইন। আচ্ছা, এই মেয়াদ শেষ হয়ে গেছে, এখন প্রদেয় নোটের টাকা দিতে হবে। কত টাকা? 3,000 টাকা। টাকা দিয়ে দিলে যাবে কি হয়? প্রদেয় নোট হিসাব ডেবিট, আর কি নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ প্রদেয় নোটের কোনো ঘর আছে দেখো তো, প্রদেয় নোটের কোনো ঘর আছে কি না? নাই। তাহলে তুমি এখানে বসাও, এখানে লেখো প্রদেয় নোট হিসাব। প্রদেয় নোট হিসাব, প্রদেয় নোট তুমি লেখো হচ্ছে এখানে কত টাকা? 3,000 টাকা। আর টাকাটা নিশ্চয়ই নগদে পে করতেছে 3,000 টাকা। যোগটা নামিয়ে ফেলি আমরা, প্রত্যেকে নিজে নিজে করে ফেলো। 17,000, এখানে 4,500, এখানে 440 টাকা। তাহলে এখানে কত টাকা আসতেছে? 0.6 6
8 আর 7 15 আর 5 20 শূন্য হাতে 2 3 আর 2 5 6 5 11 11 6 11 আর 6 হচ্ছে 17 17 আর 9 26 আর 27। খেয়াল করো এই ডেবিট আর ক্রেডিট সমান হয়েছে কিনা। 27,500 টাকা এখানে, 27,500 এখানে দেখি 7 আর 6 13 23 23 আর 4 27 27,500। ওকে, আমার দেখো ডেবিট আর ক্রেডিট দুটোই কিন্তু সমান হয়, তার মানে অঙ্কটি ফলাফল সঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম নগদ প্রদান জাবেদা বরিশাল বোর্ড 2022 অঙ্কটি। যারা বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ, আর যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে এই বিষয়টি আমি বুঝতে পারিনি, আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর একটি কথা, আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।